আজকে হাইকোর্টে আনা হয়েছে কারণ এর ভিত্তিতে তিনটে কেস টোটাল হয়, একটা বারুইপুর থেকে হয়। যেহেতু পুলিশ ইনঅ্যাকশন বা এফআইআর চ্যালেঞ্জ যেই কারণে দুদিন ঘোরানোর পর ওনাকে এফআইআর কপি আজকে দেওয়া হয়, এবং যেটাও এফআইআর কপি দেওয়া হয় উনি গতকাল গেছিলেন এফআইআরের জন্য। বাট থিং ইজ দ্যাট ওনারা বলে এফআইআরে বড়োবাবুর সই হয়নি। আজকে গেছে, আজকেও দাঁড়িয়েছিলেন। তারপরে আমার সাথে কথা বলার পর, একটু গরম কথা বলার পর, ওনারা যদিও বা এফআইআর দেয় সেটা দুদিন আগের ডেট দিয়ে ইস্যু হয়, মানে দুদিন আগের ডেটে আজকের ডেটে ইস্যু করা হয়, মানে দুদিন আগের ব্যাক ডেট দিয়ে ইস্যু করা হয় আজকে এফআইআর। সেই এফআইআর ওনাকে সার্ভ করা হয় আজকে। এটা গেল 1 নম্বর। এফআইআরের যে ধারাগুলো দেওয়া হয়েছে সেই ধারার মধ্যে টোটাল 5টা ধারা দেওয়া হয়েছে। তার মধ্যে 2টো কগনিজেবল অফেন্সের, মানে 2টো নন বেলেবেল, আর যে 3টে ধারা হয়েছে সেই 3টে ধারা হচ্ছে বেলেবেল। তার ভিত্তিতে এই এফআইআর শিথিল করার জন্য এফআইআর চ্যালেঞ্জ হয় জাস্টিস তীর্থঙ্কর ঘোষের এজলাসে। প্লাস পুলিশের নিষ্ক্রিয়তা। কেন নিষ্ক্রিয়তা? কারণ ঘটনার দিন 27শে এপ্রিল থানায় রাত্রিবেলা সম্ভবত ওনারা মধ্যরাতে থানায় গেছিলেন। থানাতে দেনেন দেওয়ার কোনো এফআইআর নেওয়া হয়নি, এবং থানা থেকে যাকে পাঠানো হয় সেই ব্যক্তি কি রিপোর্ট দিয়েছে আমি জানি না। তার রিপোর্টের কোনো রিটেন স্টেটমেন্ট থানায় নেই। 2 নম্বর এটা গেল। 3 নম্বর, সেই রিপোর্টের ভিত্তিতে সেই অফিসার নিজে গিয়ে দেখে এসছে কারেন্টের তার, মানে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা, এবং পুরো বাড়ি ধ্বংসলীলা চালিয়েছে, পুরো বাড়ি জমি হয়ে গেছে। তারপরে দাঁড়িয়েও পুলিশ এমন কি রিপোর্ট দিল যার ভিত্তিতে এফআইআর হয়নি। আর তার থেকেও বড় কথা, যেদিন এফআইআর করতে থানায় যাওয়া হয়, যেদিন আইসিকে আমি ফোন করি, ঘটনা আমার কাছে আসার পর আমি যখন আইসিকে ফোন করি, আইসি ফোন ধরেনি। পরবর্তীকালে পুলিশ সেই রাতেই যায়। তার পরের দিন বারুইপুরে যখন যাই, আইসি যখন তার কেবিনে, ওনার নিজের কেবিনে গ্রামের প্রধান আর ওনাদেরকে ডেকে পাঠান, ওনারা ঢোকা মাত্র প্রধান পরিষ্কার বলেন, প্রধান তো খুব ভালো মানুষ। আমি জানি না প্রধানকে দরাজ গলায় সার্টিফিকেট কোন অদৃশ্য কারণে আইসি দিল, কোন লেনদেনের ভিত্তিতে আইসি দিলেন আমার ধারণার বাইরে। আর আইসির সামনে সেই দিন পরিষ্কার বলছে আমাদের 200 ছেলে রেডি আছে। প্রধান বলছে, আমাদের প্রধানই তো বলছিল যে 200 ছেলে রেডি আছে, তুই যদি জমি না দিস তাহলে জমি গ্রাস করে নিতে আমার 2 মিনিট সময় লাগবে না, 200 ছেলে রেডি। আইসির সামনে, আইসির কেবিনে, বারুইপুর থানায় বসে এই কথা হয়। তার মানে পুলিশি নিষ্ক্রিয়তা এখানে পরিষ্কার স্পষ্ট দেখা দিচ্ছে, এবং সাথে সাথে এই যোগও স্পষ্ট হচ্ছে শাসক দলের ছেলেদের সাথে বা শাসক দলের প্রধানের সাথে আইসির একটা সুমধুর সম্পর্ক আছে, যেটা কিনা আমাদের বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কনস্টিটিউসিতে, বিমান বন্দ্যোপাধ্যায়ের লোকাল এমএলএ ওখানকার, সেই বিমান ব্যানার্জি লোকাল কনস্টিটিউসির ভেতরে এই ঘটনা ঘটেছে। এবং আজকের আপডেট আমার ক্লায়েন্টের থেকে আমি যেটা শুনেছি, তৃণমূলের কিছু দুষ্কৃতী তারা পরিষ্কার বলেছে বিমান ব্যানার্জির কাছে যাব, 1 লাখ টাকা নিয়ে যাব। পরিষ্কার তাদেরকে বলেছে, আমি কথাটা কোট আনকোট বলছি, তাদের তৃণমূলের নেতারা বলেছে, এবং তাদের বাড়িতে অনবরত বোম মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। শুধু তাই নয়, ওনাদের এটাও বলেছে যে আপনাদের উকিলবাবুকেও বোম মারব। সে আমাদেরকে অনেক বোম মারার চেষ্টা করলেও লাভ হবে না, কারণ এর আগেও আপনারা দেখেছেন কিছুদিন আগে হাইকোর্ট ঘেরাও হয়েছে, আমাদের নামে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। তার ভিত্তিতে কি করা হয়েছে সেটা আমরা জানি। আমরা হয়তো বোমাবন্দিকে রাজনীতিতে বা বোমাবন্ধুকে বিশ্বাস করি না, আমাদের কাছে কলমটাই আমাদের বোমাবন্ধু। তারা যদি আসে মোস্ট ওয়েলকাম, এবং তার ভিত্তিতে আজকে পুলিশ ইনঅ্যাকশন হয় এবং এফআইআর চ্যালেঞ্জ হয়। আন্ডার সেকশন 528 এবং আন্ডার সেকশন 482 অফ সিআরপিসি আর আন্ডার সেকশন 528 অফ বিএনএসএস এফআইআর চ্যালেঞ্জ হয় এবং পুলিশ ইনঅ্যাকশন হয়। পুলিশ ইনঅ্যাকশন আজকে ফাইল হয়। পুলিশ ইনঅ্যাকশনের ডেট দিয়েছে 10ই জুন, এবং যে এফআইআর চ্যালেঞ্জ হয় তার ডেট দিয়েছে 20 মে। এখানে আইও যেই আছে কেসের, প্লাস আইসি বারুইপুর এবং এসপি বারুইপুরকে শোকজ করা হয়েছে। আইও বারুইপুর পিএস, এই কেসের আইও বারুইপুর পিএস, এবং এই কেসের বারুইপুর আইসি যিনি আছেন তাকে কল ফর করা হয়েছে উইথ কেস ডায়েরি। তাদেরকে নিয়ে আসতে হবে 20 মেতে। বেলটা যেটা বেল মানে শিথিল করার জন্য যে বেল চ্যালেঞ্জ হয় তার ডেট দিয়েছে 20 মে। কল ফর করা হয় আইও আর ওসিকে, আইওকে। আর এখানে বিএনএসএস 528 অ্যান্ড 482 সিআরপিসি এফআইআর চ্যালেঞ্জ হয়। 2টো কেস আজকে রেজিস্টার হয়, 1 পুলিশ ইনঅ্যাকশন আর 2 এফআইআর চ্যালেঞ্জ। দুটোই সাকসেসফুলি রেজিস্টার্ড হয়। এর এফআইআর চ্যালেঞ্জের ফার্স্ট হিয়ারিং আসবে আপনার সম্ভবত এফআইআর চ্যালেঞ্জের ফার্স্ট হিয়ারিং 20 মে, আর পুলিশ ইনঅ্যাকশনের ফার্স্ট হিয়ারিং 10ই জুন। 10 জুন হবে পুলিশ ইনঅ্যাকশন।
তো এর মধ্যে যে জায়গাটায় ওরা তো ভেঙে বাড়িঘর ভেঙে সমান করে দিয়েছে জায়গাটা, তো এখন এনাদের করণীয় কি? এনাদের করণীয়, এনারা যদি চান ওনারা বাড়ি করতে পারেন, কারণ জমিটা ওনাদের, জমির মানে জমির ওনার ওনারা, এবং সেখানে 144 রেসিডেন্ট অর্ডার অন প্রসেস হয়ে আছে। 144 রেসিডেন্ট অর্ডারের ভিত্তিতে ওনারা সেই জায়গায় কনস্ট্রাকশন করতে পারেন। ওনারা যদি চান, বারুইপুর কোর্টে সেটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আন্ডারে সেই কেস আছে, সেই কেসে তার ভিত্তিতে ওনাদের জমিতে ওনারা বাড়িঘরদোর করতে পারে, এবং সেখানে যদি পারিপার্শ্বিক কেউ বাধা দিতে আসে সেখানে সেটা বেআইনিভাবে হবে, এবং তার ভিত্তিতে যা পুলিশ যদি স্টেপ না নেয় তাহলে তার ভিত্তিতে যা করণীয় আমরা সেটা আইনের দ্বারস্থ হয়ে করব। কারণ সাধারণ মানুষের এখন একটাই জায়গা, আইনের জায়গা। শাসকদের কাছ থেকে কোনো বিচার পাওয়ার জায়গা নেই, প্রশাসনের কাছ থেকেও বিচার পাওয়া বা সাহায্য পাওয়ার কোনো জায়গা নেই। প্রশাসন নির্লজ্জের মতো শাসক দলের ঘনিষ্ঠর সাথে মিলেমিশে বাস্তুহারাদের পরিষ্কার বলছে ইনডাইরেক্টলি, তুমি টাকা দিয়ে তাকে 2.5 লাখ টাকার অফার করা হয়েছে, সে 2.5 লাখ টাকা নিতে চায়নি। আইসির কেবিনে বসে 2.5 লাখ টাকা নিতে চায়নি ইন ফ্রন্ট অফ আইসি সেখানে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। তো আগামী দিনে আইসি নীরব দর্শক ভূমিকা পালন করে না সরব দর্শকের ভূমিকা পালন করে, সেটা হাইকোর্টে আমরা বুঝে নেব আইসির সাথে। আমাদের বাড়িঘরদোর টিএমসির কিছু ছেলেরা ক্লাবের ছেলেরা এসে বাড়িঘরদোর মানে আমাদের জমিটা চাইছে। আমাদের জমিটা চাওয়ার কারণে আমরা দিইনি, মানে ক্লাবের মাঠ করবে। ওই জমিতে মাঠ করার জন্য আমার যে বাবা, তিনি 6 শতক জমি স্কুলকে দেওয়া হয়েছিল, স্কুল করা হয়েছিল, ওখানে 2 শতক ক্লাবকে দেওয়া হয়েছে। তারপরও আমাদের যে জমিটা বাকিটা থাকে সেই জমিটা ওরা চায়। তা আমরা না দেওয়ার কারণে ওরা হুমকি দেয় বাড়িতে বসে, আমার নিজের বাড়িতে বসে হুমকি দেয়, যদি না জমিটা আমাদের দাও তাহলে আমরা বাড়িঘরদোর ভেঙে দেবো। তা আমরা তার জন্য ওখানে সদস্যকে জানাই যে এরকম ক্লাবের ছেলেরা বলেছে, বা সদস্য সহ আমার বাড়িতে ওই দিনে ছিল, যেদিনে ভাঙার হুমকি দেয়। তারপর প্রধানকে আমরা লক করি, প্রধান কোনো স্টেপ নেয়নি। তার কারণে আমরা আবার গ্রামের প্রচুর মানুষকে জানাই, প্রত্যেক বাড়ি বললে চলে, এরকম মানুষকে জানাই যে এরকম আমাদের হুমকি দেয় বাড়িতে বসে, এটার জন্য তোমরা একটা সুব্যবস্থা করে দিন আমাদের, যাতে আমরা এখানে ভালোভাবে বাস করতে পারি। তা গ্রামের মানুষরাও সেগুলো আমাদের পাশে এসে দাঁড়ায়নি, পেছন থেকে সাপোর্ট দিয়েছে, কিন্তু সামনে এসে কেউ দাঁড়ায়নি। তা সেই সুযোগটা ওরা পেয়ে যায়। হঠাৎ একদিন রাতে 7টা-8টার দিকে আমার বাড়িতে এসে বলল যে এরকম ছেলেরা চাইছে যে এই জমিটা আমাদের দিয়ে দাও। তা আমরা বলেছি যে এই জমিটা আমরা দেব না, এই ছাড়া আমাদের কোনো জমি নেই, থাকলে আমরা চেষ্টা করতাম, যেহেতু আমাদের জমি তো স্কুলে দিয়েছে, ক্লাবে দিয়েছে, এছাড়া এইটুকু আমাদের জমি আমরা দিতে পারবো না। এই কথা বলার কিছুক্ষণের মধ্যে গ্রামের পাওয়ার লাইট পুরো অফ করে দেয়, গ্রাম মানুষ পুরো নীরবতাভাবে চুপচাপ থাকে, এবং ওরা দুষ্কৃতী হিসেব করে আমার বাড়িঘরদোর পুরো ভেঙে দেয়, মাটির সঙ্গে মিশে দেয়। তা আমরা গ্রামবাসীকে জানাতে পারিনি ওই সময়, আমাদের ওই সময় বলেছিল যে প্রাণে মেরে দেবো, এখান থেকে পালাও। আমরা ওখান থেকে পাইলে যাই, বাগান থেকে বা যেখান থেকে আমরা পাইলে যাই। বাড়িতে হামলা করার পর? হ্যাঁ, বাড়িতে হামলা করার পরে আমরা জানে বাঁচার জন্য পাইলে যাই। পাইলে গিয়ে আমরা প্রধানকে ফোন করি, প্রধান কোনো কিছু বললো না, বললো ঠিক আছে আমি দেখছি বলে প্রধান আসলো না। আমরা ওখান থেকে প্রায় তখন বেজে গিয়েছে 12টা, পৌনে 12টা বেজে গিয়েছে, তখন প্রধান আসলো, এসে দেখলো বাড়িঘরদোর ভেঙে গিয়েছে। বললো প্রধান সাহেব আমাদের বললো যে পুলিশ আসছে। আমি এসছি, পুলিশ আসছে, আসার ফলে এইগুলো লোড করে নিয়ে যাবে। তা নোট করার জন্য আমরা সেখানে ছিলাম, প্রচুর মানুষও দাঁড়িয়ে ছিল, যারা ভেঙেছে তারাও ওখানে দাঁড়িয়ে ছিল। এবারে কিছুক্ষণ পরে প্রধান সাহেব আমাদেরকে বলছে যে পুলিশ আসবে না, আগামী পর্বে আসবে, পরের দিনে দেখতে আসবে বলে সেই দিন রাতে আর পুলিশ আসলো না। আমাদেরকে বললো তোমরা এখানে থাকো। প্রধান সাহেব এইটা বুঝলো না যে আমাদের বাড়িঘর ভেঙে দিয়েছে, যে আমরা কোথায় থাকবো না থাকবো এটা কিছু বললো না, বললো এখানে থাকো, পরের দিনে পুলিশ আসবে। তা আমরা ওখানে না থেকে আবার জানের মানে ভয় দেখায় যে মেরে দেবো, তার জন্য ওই রাতে আমরা পুলিশ কাছে যাই। যাওয়ার পরে রাতে তখন পৌনে 1টার সময় পুলিশ সঙ্গে নিয়ে আমরা আসার পর্বে ওনারা দেখে যায় যে সব কিছু বাড়িঘরদোর ভেঙে দেওয়ার পরে তারপর দিনে আমরা ওই দিনে জিটি হওয়ার পরে তারপরের দিনে আমরা এফআইআর করতে যাই, এফআইআর নিল না। এফআইআর টেবিলে রেখে দিয়ে আমাদের বললো ঠিক আছে যাও, 2 দিন পরে আসবে, এফআইআর কপি দেওয়া হবে। 2 দিন, হ্যাঁ, বারুইপুর থানা।
বারুইপুর থানায় আবার যখন যাই আমরা দুদিন পরে, সেখানে কোনো এফআইআর হয়নি। তা আমরা একটা আইনজীবীর কাছে গিয়েছিলাম, ওনার দ্বারাই আমরা এফআইআর আবার জমা দিই, সেই এফআইআর কপিতেও কোনো এফআইআর হয়নি। এইবার আমাদের নিয়ে পঞ্চায়েতে বসাবসি করলো জোর জবরদস্তি। আমরা পঞ্চায়েতে যেতে চাইনি, প্রধান সহ সদস্য সহ গ্রামবাসী অনেক মানুষ ছিল, ক্লাবের ছেলেরা, তারা আমাদের ওখানে নিয়ে যায়। নিয়ে গিয়ে জোর জবরদস্তিভাবে মানে আমাদের চাপ দিয়ে, মারধরের হুমকি দিয়ে প্রধান সাহেবের সামনে আমাদের জায়গাটা লিখিত মানে একটা সাদা কাগজে লিখে নিল যে আমাদের জায়গাটা দিয়ে দিতে হবে বলে আমাদের সেখানে সই নিয়ে নিল জোর জবরদস্তিভাবে। তা আমরা ওখানে আসার পরে সই দিল, টাকা দিল না, কোনো টাকা দেয়নি কিছু। আমরা তো জায়গা তো প্রথম থেকেই বলেছি যে জায়গা আমরা দেব না, তা আমাদের তো টাকার কোনো প্রশ্ন ওঠেই না। তা ওনার হ্যাঁ, ওখানে তো জন্মস্থান, যে ওখানে বসবাস তো এরকমই নয়, ওখানে তো জন্মস্থান। ওই জায়গাটা কি আপনারা আপনার শ্বশুর গেলেন না আপনার বাবা গেলেন? বাবা খেলে। তো সেই জায়গাটা আপনারা হ্যাঁ, আমরা ঘর পেতে আছেন ওই জায়গাটা? ওই 10-12 বছর হয়ে গিয়েছে। 10 বছর 12 বছর হয়ে গেছে। হ্যাঁ ঘরটা তো ভেঙে দিয়েছে। হ্যাঁ, তো এখন কি চাচ্ছেন আপনি? এখন চাইছি ওই জায়গাটায় আবার ঘর বাড়ি তৈরি করে আমাদের তো বসবাস করতে হবে। ওই জায়গাটা আমরা আবার নতুন করে ঘর বানাতে চাই। ঘর বানাতে চাই? হ্যাঁ। তো যখন আপনার বাড়িঘর ভেঙে দিয়ে থানায় গিয়েছিল, তো পুলিশ কিভাবে হেল্প করেছে আপনাদের? পুলিশ কোনোভাবেই হেল্প করেনি। আমি যখনই গিয়েছিলাম রাত 12:30 1টা নাগাদ, আমার 2.5 বছরের একটা মেয়ে ছিল আর 1 মাসের একটা কোলে বাচ্চা নিয়ে আমি গেলাম। তখন বলল আমাদের অফিসার নেই, এখন এত রাতে কেউ যেতে পারবে না। তা আমি বলি ম্যাডাম আপনি এই কথা বলছেন, তাহলে আমরা কি করব? তা তখন এবার অনেকক্ষণ পরে আমি চুপ করে দাঁড়িয়েছিলাম, আমি আসিনি। আমি বলি না, আমি পুলিশ নিয়েই যাব, মনে মনে ভাবছিলাম। তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে বললো ফিল্ডে একটা পুলিশ অফিসার ঘুরছে, ওনাকে বলে দিচ্ছি তুমি যাও বলে ওই স্যার গেলেন। গিয়ে দেখলো, আমি বলছি স্যার এইগুলো নোট করুন, আমার এইগুলো জিনিসগুলো ভাঙচুর হয়েছে, এই আদিগঙ্গায় ফেলে দিয়েছে, এই কারেন্ট নেই। হ্যাঁ, লুট করে নিয়ে চলে গেছে, কোনো জিনিস নেই। এবারে পুলিশ শুধু ডায়েরি বের করে কি 2-1 লিখলো, লিখে নিয়ে বলল ঠিক আছে তুমি কালকে এফআইআর করলে আমরা যা কিছু জামিন মানে অ্যারেস্ট করবো, এই করবো। কিন্তু রীতিমতো আমি পরের দিনই আমি এফআইআরের কাগজ জমা দিই, কিন্তু সেই এফআইআর হয় না। উল্টে আমাকে পঞ্চায়েতে ডাকে এটাকে মিলছল করার জন্য, পঞ্চায়েত প্রধান আমাকে মিলছল করার জন্য ডাকে। মিলছল করতে গিয়ে 1-150 টিএমসি পার্টির ছেলে যায় পঞ্চায়েতে, ছোট বড় করে। সেখানে গিয়ে আমাকে থ্রেট করে যে তুই এই টাকা মানে সামান্য টাকা 2.5 লাখ টাকার বিনিময়ে আমার 8 শতক জায়গা তুই দিয়ে দে। তা আমি এবার সেখানে দেখছি, আমি আর আমার হাজব্যান্ড গিয়েছিলাম। এবার ও 1-150 ছিল। এবার দেখতে পাচ্ছি এমন উৎপাত ওরা করছে, এই মারে কি সেই মারে, এরকম একটা ব্যাপার যে মানে পিঠে মেরে নিয়ে নেবো। তো সেই জায়গাটায় আমি দেখলাম যে ঠিক আছে সই করতে বলছে, সই করে দিয়ে আমি চলে যাই বলে আমি সেই রাতে ওখান থেকে প্রধানের কোনো মানে সুব্যবহার পাইনি। সুজয় সাঁপুই, কোন দলের? টিএমসি দলের, শিকরবালি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুজয়। হ্যাঁ, প্রধান যে একটা প্রধান মানুষ, উনি যে একটা বিচার করছেন যে লিগাল একটা কাগজপত্র, ওরা বারবার বলে রাসমাট তোর নামে রেকর্ড করে দেওয়া যাবে। মানে আমার যে রেকর্ডওয়ালার জমি সেটাকে বলছে না ভো কাগজ, খাসের জমি, পাট্টার জমি, এই হয় না সেই হয় না। মানে আমাকে অনবরত শুধু ভুলভাল বোঝাচ্ছে। না, গ্রামের কেউ মানে শাসক দলের ক্ষমতা বলে পিছন থেকে সবাই আমাকে বলছে তুই জায়গা ছাড়বি না, অনেক কিছু পিছন থেকে বলছে, কিন্তু সামনে ভয়তে কেউ আসছে না, কারণ অনেকের ঘর দেবে বলেছে। অপরাধী তাদের নাম কি? মাসুদ সর্দার, জয়ী সর্দার, নুর ইসলাম সর্দার, রাজু সর্দার, আমির সর্দার, এরকম আরো অনেক। কি করে, ঝাড়ু দেয়? এরা সভাপতি, সদস্য, এরকম বিভিন্ন পদে আছে। এখন আমি চাইছি যারা আমার সাথে এরকমভাবে এত খারাপভাবে আমার সাথে ব্যবহার করেছে তাদের উপযুক্ত সাজা হোক। আমি আমার জায়গা ফিরে পেতে চাই, সেটাকে বাউন্ডারি দিয়ে, আমিন দিয়ে মেপে বাউন্ডারি দিয়ে আমি আমার জায়গা আবার বসবাস শুরু করতে চাই সুষ্ঠুভাবে। আর যাতে না ভবিষ্যতে এরকম মানে কোনো নিরীহ অসহায় মানুষ, দুর্বল মানুষের ওপর যেন এইভাবে না কারোর উপর এরকম অত্যাচার হয়, তার জন্য কড়াকড়ি একটা আইন, যেন একটা কড়াকড়ি একটা পদক্ষেপ নেয়। এখন আছে আমি আমার আত্মীয়র বাড়িতে, ওই গ্রামেই তো আমার বাপের বাড়ির কাছে আত্মীয়তে আছি। ওই জায়গাটা কি এখন ওরা দখল করে নিয়েছে? না, সেই মানে এই আমার এফআইআর কপি মানে এই মিডিয়া হওয়ার পর থেকে আমার এই পুলিশ যেদিন গিয়েছিলেন 5 তারিখে পুলিশ যাওয়ার পর থেকে ওই জায়গার উপর এখন আর বর্তমান কেউ উঠছে না।
হ্যাঁ, তার আগে সবাই আবার উঠছিল, অনেক কিছু করছিল, এখন আর কেউ উঠছে না। আমার নাম সানুয়ারা খাতুন।